এমন কেউ যে সঙ্গে আসুক বা না আসুক টাকা দিয়ে সহায়তা করবে। বাংলোর জানালার দিকে তাকালো ব্রাদার জন। ওই জানালার কাছেই ঘরের মধ্যে শুয়ে আছে চার্লি স্কুপ। শরীরটা দুর্বল বলে তাড়াতাড়ি বিদায় নিয়ে চলে গেছে ঘুমোতে। না, ও আফ্রিকায় এসে অনেক ভুগেছে, তাড়াতাড়ি বললাম আমি। তাছাড়া আপনি বলেছেন শরীরে পুরোপুরি শক্তি ফিরে পেতে 2 বছর লেগে যাবে ওর। আরেকটা ব্যাপার হচ্ছে এক মহিলার স্বার্থ জড়িত ওর ভালো মন্দের সঙ্গে। ও যখন জ্বরের ঘরে প্রলাপ বকছিল তখন সেই মহিলার ঠিকানা জেনে আমি চিঠি লিখেছিলাম। চিঠিতে জানিয়েছিলাম মারা যাচ্ছে ও। বাঁচানোর ব্যর্থ চেষ্টা করে চলেছি আমরা। সর্বক্ষণ মহিলার কথাই বলেছে সে প্রলাপে। এটাও জানিয়েছিলাম দুর্দান্ত সাহসী এক মহৎ মানুষও। যা বর্ণনা দিয়েছিলাম তাতে সজ্ঞানে থাকলে চার্লি ভীষণ লজ্জা পাবে। সেই চিঠি রওনা হয়ে গেছে ডাকে, পৌঁছে যাবে আশা করা যায়। এখন শুনুন আরেকটা ব্যাপার। স্কুপ চাইছে ইংল্যান্ডে ফেরার সময় যেন আমি ওর সঙ্গে থাকি, ওর ভালো মন্দ দেখি। অন্তত মুখে এসবই বলছে। আসলে আশা করছে ওর হয়ে ওই মহিলাকে কিছু বলবো। স্কুপ আমার সমস্ত খরচ দেবে বলছে। সেই সঙ্গে সেই সঙ্গে যে সময়টা আমি ইংল্যান্ডে কাটাবো তার জন্য কিছু দিতে রাজি। সেই 3 বছর বয়সের পর থেকে ইংল্যান্ডে আর ফেরা হয়নি আমার। কাজেই ভাবছি এবার ঘুরে আসার সুযোগটা নেব। মস্ত একটা হাঁ করলো ব্রাদার জন, তারপর সামলে নিয়ে বলল, তাহলে আমাদের অভিযানের কি হবে অ্যালান? এখন নভেম্বরের শুরু, বললাম আমি। ওদিকে বর্ষার মৌসুম শুরু হয়ে যাবে, চলবে এপ্রিল পর্যন্ত। কাজেই এর মধ্যে আপনার বঙ্গবন্ধুদের ওখানে যাবার কোনো উপায় নেই। ততদিনে ইংল্যান্ড ঘুরে আবার ফিরে আসতে পারবো আমি। যদি বিশ্বাস করে ফুলটা আমাকে দেন তো নিয়ে যাব ইংল্যান্ডে। এমন কাউকে খুঁজে পেয়ে যাতে পারি যে ওই মূল গাছের জন্যে খুঁজে পেতে পারি যে ওই মূল গাছের জন্যে টাকা ঢালতে দ্বিধা করবে না। ততদিন আপনি এ বাড়িতে আমন্ত্রিত যদি থাকতে চান। আমন্ত্রণের জন্যে ধন্যবাদ এলান, তবে এতগুলো মাস বসে থাকতে পারবো না আমি। তার চেয়ে কোথাও থেকে ঘুরে আবার ফিরে আসবো এখানে। থামল ব্রাদার জন। চেহারায় খেলা করছে স্বপ্নের ঘোর। আবার বলে চলল, বুঝলে ব্রাদার, এই বিরাট দেশে ঘুরে বেড়ানোর দায়িত্ব দেয়া হয়েছে আমাকে যতদিন আমি না জানি। ব্রাদার জনের চোখে তাকালাম। কি না জানেন? বাস্তবে বাস্তবে ফিরে শরীর ঝাড়া দিল ব্রাদার জন, যেন বিষয়টার গুরুত্ব নেই। এমন সুরে বলল, যতদিন আমি প্রতি ইঞ্চি জমি চষে না বেড়াই, এখনও এমন অনেক জাতি আছে যাদের সঙ্গে দেখা হয়নি আমার। যেমন পঙ্গ, বললাম আমি। একটা কথা, আমি যদি অভিযানে যাবার টাকা জোগাড় করতে পারি তাহলে আপনাকেও কিন্তু সঙ্গে আসতে হবে। যদি না আসেন তাহলে অভিযান বাতিল করতে হবে আমাকে। মাঝিটুদের এলাকার ভেতর দিয়ে পঙ্গদের ওখানে যাবার ব্যাপারে আপনার উপর নির্ভর করছি আমি। নিশ্চয় যাব, বলল ব্রাদার জন। এমনকি তুমি না গেলেও আমি একাই রওনা হব। যদি আর কখনো নাও ফিরে আসতে পারি তবুও পঙ্গ এলাকায় আমি যাবই যাব। একটা ফুলের জন্যে অনেক বড় ঝুঁকি নিতে চাইছেন আপনি ব্রাদার জন। এমন কি হতে পারে? আপনি ওই ফল ছাড়াও আরও কিছু পাবার আশা করছেন। যদি তাই হয় তাহলে আমাকে বলে ফেলা উচিত আপনার। কথাটা বলার সময় বুঝলাম ব্রাদার জন বিড়বিড় করে আপত্তি জানাচ্ছে। ভাব দেখে মনে হলো মিথ্যেও বলতে পারে। এ কথা যখন বললে অ্যালান, তো বলতেই হয়। তোমাকে যা বলেছি তার চেয়ে পঙ্গদের ব্যাপারে অনেক বেশি শুনেছি আমি। শুনেছি কালুবীর অপারেশনের পর নইলে আমি একাই পঙ্গ এলাকায় ঢুকে পড়তে চেষ্টা করতাম। কাজটা সম্ভব হয়নি আমার পক্ষে। কি শুনেছেন? শুনেছি সাদা দেবতার
পাশাপাশি সাদা একজন দেবীও আছে ওদের। তো কি হলো, হয়তো একটা মেয়ে গরিলা হবে, ওটা হতে পারে। তবে দেবীদের ব্যাপারে আমি সবসময়ই কৌতূহলী। শুভরাত্রি। উঠে পড়ল ব্রাদার জন, তাঁবুর দিকে চলল। আপনি একটা বিদঘুটে বুড়ো মাছ, ব্রাদার জনের পেছন থেকে বললাম আমি। ব্রাদার জন চলে যাবার পর আপন মনে বললাম, তার চেয়েও বড় কথা, আস্তিনের ভাজে কি যেন লুকিয়ে রেখেছেন আপনি। একদিন আমি জানবো সেটা কি। এখনকার মতো ধরে নিচ্ছি আপনি মিথ্যে বলেছেন। না, মিথ্যে নয়। হ্যালুসিনেশন হয়েছিল আপনার। না, তাও নয়। তাহলে ফুলটা পেতেন না। অদ্ভুত মানুষ নিশ্চয় পঙ্গরা। তাদের অর্কিড আর সাদা দেবদেবীও কৌতূহল জাগায়। আফ্রিকা অদ্ভুত মানুষদেরই অঞ্চল, অদ্ভুত তাদের দেবতারাও। এরপরের ঘটনা ইংল্যান্ডে। না, অভিযান প্রিয় পাঠক, ভয় পাবেন না। খানিকটা সময় ইংল্যান্ডে ব্যয় করেই আবার আফ্রিকায় ফিরব আমি। ব্রাদার জনের সঙ্গে আলাপের দু একদিন পরেই মিস্টার চার্লস স্কুপকে সঙ্গে নিয়ে ডারবান ত্যাগ করলাম আমি। কেপটাউন হয়ে জাহাজে চললাম। দীর্ঘ ক্লান্তিকর যাত্রা শেষে একদিন পৌঁছে গেলাম পেলে মাউথে। জাহাজে আমাদের সহযাত্রীরা ছিল অতি সাধারণ। তাদের বেশিরভাগকেই আমি ভুলে গেছি, তবে এক মহিলাকে মনে রেখেছি। দেখলেই মনে হতো বারমেইড হবার জন্যে জন্ম হয়েছে তার। এক ওয়াইন ব্যবসায়ীর স্ত্রী ছিল সে। সেই ব্যবসায়ী কেপটাউনে ব্যবসা করে অনেক টাকা করেছিল। তো যাই হোক, সেই মহিলা প্রতি রাতে ডিনার শেষে ব্যস্ত হয়ে পড়তো তার স্বামীর ওয়াইনের ভাণ্ডার খালি করতে। মাতাল হলেই নেশার তাকে নেশায় পেয়ে বসত মাতাল হতেই নেশায় পেয়ে বসত তাকে। অদ্ভুত কোনো কারণে আমার প্রতি তার মনোযোগ থাকতো বেশি। ও, আজও চোখ বন্ধ করলে সেই মহিলাকে দেখতে পাই। বসে আছে সেলুনে, মাথার উপর তেলের লণ্ঠনটা দুলছে। সবসময় ওখানেই বসতো মহিলা, কারণ লণ্ঠনের আলোয় তার হীরের জড়োয় গহনাগুলো ভালো দেখা যেত। আজও যেন মহিলার গলা শুনতে পাই আমি। বলছে, আপনার হাতি মারা আচরণ এখানে করবেন না মিস্টার অ্যালান। অ্যালান নামটার উপর খুব জোর দিত মহিলা। কোয়ার্টার মেইন ওরকম আচরণ ভদ্র সমাজে চলে না। যান, আপনার উচিত চুলগুলো ঠিকমতো আঁচড়ে আসা। এই পর্যায়ে মহিলার বেটেখাটো দুবলা স্বামী আতঙ্কিত হয়ে বলতো, চুপ চুপ মাই ডিয়ার, তুমি ভদ্রলোককে অপমান করছো। জানি না কেন আজও এসব মনে আছে। আমি তো তাদের নামও ভুলে গেছি। আসলে ছোটোখাটো কোনো ব্যাপারও কখনো সখনো রহস্যময় কারণে মনে থেকে যায়। যেমন মনে আছে অ্যাসেনশনের সেই দ্বীপ, যেখানে বড় বড় ঢেউ সাদা ফেনা তুলে সৈকতে আছড়ে পড়ে। রুক্ষ সেই সব পাহাড়, যেগুলোর মাথার উপরে সবুজের সমারোহ। পুকুরে সেই বড় বড় কাছিম, আহা, বেচারি কাছিমগুলো। দুটোকে আমরা জাহাজে তুলেছিলাম। ফোরকাসেলে চিৎ করে রাখা হয়েছিল ওগুলোকে। দেখতাম দুর্বলভাবে পা নাড়ছে কাছিমগুলো। একটা শেষে মারাই গেল। কসাইকে বলে ওটার খোলটা সংগ্রহ করলাম আমি। পরে ওটা ভালো মতো পালিশ করিয়ে মিস্টার এবং মিসেস স্কুপের বিয়ের অনুষ্ঠানে উপহার দিয়েছিলাম। ভেবেছিলাম ওটা বাস্কেট হিসেবে ব্যবহার করা হবে, কিন্তু পরে হতবাক হয়ে শুনেছিলাম বিয়ের অনুষ্ঠানে এক মহিলা বরকনের সামনে বলেছেন, আগে কখনো বাচ্চাদের এত সুন্দর দোলনা দেখিনি আমি। কেন এসব লিখছি, কারণ স্কুপের অবস্থা বর্ণনা করে যে চিঠি আমি দিয়েছিলাম তাতে লিখেছিলাম ও বাঁচলে পরের জাহাজে ওকে নিয়ে ইংল্যান্ডে আসবার চেষ্টা করব। যে সকালে প্লেমাউথে জাহাজ ভিড়ল, সেদিন ডেকে দাঁড়িয়ে একটা ট্যাগকে এগিয়ে এসে পাশে ফিরতে দেখলাম আমি। জাহাজের ডেকে উঠলেন ফারের কোট পরা এক মোটা মহিলা।
তার পাশে সার্জের পোশাক ও পই হ্যাট পরা সুন্দরী মিষ্টি একটি মেয়ে। জাহাজে মালামাল তোলা শুরু হলো। দিকে দাঁড়িয়ে সাগর তীর দেখছি। এমন সময় এক স্কোয়াডের্স এসে আমাকে জানালো সেলুনে কে যেন আমার সঙ্গে কথা বলতে চায়। গিয়ে দেখি ওই দুই মহিলা পাশাপাশি দাঁড়িয়ে। ধারণা করছি আপনি মিস্টার অ্যালান কোয়াটারমেইন, বললেন মোটাসোটা মহিলা। মিস্টার স্কুপ কোথায়? আশা করি তাকে নিয়ে এসেছেন। এখনই বলুন কোথায় সে। মহিলার আচরণটাই এমন যে হকচকিয়ে বোকা হয়ে গেলাম আমি। দুর্বল স্বরে বললাম, নিচে ম্যাম, নিচে। সঙ্গিনী তরুণের দিকে চট করে তাকালো মোটা মহিলা। বলল, আমি তোমাকে আগেই বলেছি ডিয়ার, খারাপ খবরের জন্য তোমাকে তৈরি থাকতে হবে। নিজেকে সামলাও। এখানে এত লোকের সামনে এমন কিছু করে বসো না যেটা ভদ্রচিত নয়। নিয়তি সবসময়ই স্থির এবং ন্যায্য। যা ঘটেছে সেটা ঘটেছে তোমার রাগের কারণে। দোষ দিতে হলে নিজেকে দাও। বেচারাকে কখনোই তোমার ওই অবিশ্বাসীদের দেশে যেতে দেওয়া উচিত হয়নি। এবার আমার দিকে ফিরলেন মহিলা। কড়া গলায় বললেন, লাশটা নিশ্চয়ই সংরক্ষণ করা হয়েছে। আমরা ওকে এসেক্সে কবর দিতে চাই। লাশ সংরক্ষণ? খাবি খেলাম আমি। আরে, ও তো গোসল করতে ঢুকেছিল বাথরুমে মিনিট কয়েক আগে, তাই দেখে এসেছি আমি। পরের সেকেন্ডে সুন্দরী তরুণী তার মাথা রাখলো আমার কাঁধে। ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদতে শুরু করলো। মার্গারেট, প্রায় হুঙ্কার দিয়ে উঠলেন মোটা মহিলা। পরে জেনেছি করা একজন নীতিবান খালা তিনি। আমি তোমাকে আগেই বলেছি লোকজনের সামনে এরকম অভদ্র আচরণ করবে না। মিস্টার কোয়াটারমেইন, মিস্টার স্কুপ যখন বেঁচেই আছে তো তাকে বলবেন যাতে এখনই এখানে আসে। যেমন কথা তেমনি কাজ করলাম। টানতে টানতে স্কুপকে ধরে আনলাম। বিচারার তখন মাত্র অর্ধেকটা দাড়ি কামানো হয়েছিল। তারপর যা হলো সেটা কল্পনা করে নিন পাঠক। বীর যোদ্ধাকে বরণ করে নেওয়া হলো সাদরে। স্কুপ আজ নাতি নাতনিদের দাদা। তারাও তাকে একজন মহৎপ্রাণ বীর বলেই জানে। স্কুপ কখনো বিনয় করেও প্রতিবাদ করে না। সেই জাদ্রেল মহিলার এসেক্সের বাড়িতে ঠাঁই হলো আমার। চমৎকার পুরানো বাড়ি। যে রাতে আমি পৌঁছালাম সে রাতে ওখানে 24 জনের একটা ডিনার পার্টি হচ্ছিল। চার্লি স্কুপ এবং সেই চিতাবাঘের ব্যাপারে নাতিদীর্ঘ একটা বক্তৃতা দিতে হলো আমাকে। যতদূর মনে হয় ভালোই বক্তৃতা করেছিলাম। শ্রোতারা গোগ্রাসে গিলেছিল সেই লড়াইয়ের বর্ণনা। বক্তৃতাটা সমৃদ্ধ করতে আমদানি করেছিলাম আরও কয়েকটা চিতাবাঘ এবং আহত একটা বাফেলো। প্রাঞ্জল বর্ণনা দিয়েছিলাম কিভাবে ভয়ঙ্কর জন্তুগুলোকে একের পর এক শুধু একটা শিকারের ছুরি দিয়ে খতম করেছিল স্কুপ। বক্তৃতা শুনে দেখার মতো হয়েছিল স্কুপের চেহারা। শুনতে শুনতে নিখাদ বিস্ময়ের ছাপ ফুটে উঠেছিল ওর চেহারায়। হয়তো বিশ্বাস করছিল, কে জানে। কপাল ভালো ছিল যে ও বসে ছিল আমার পাশে। কাঁধে পায়ে লাথি মেরে ওকে সতর্ক করে তুলতে অসুবিধা হয়নি আমার। যাই হোক, এটা বুঝতে পারলাম যে স্কুপ আর মার্গারেট পরস্পরকে অন্তর দিয়ে ভালোবাসে। আবার ওদের দেখা হওয়াটা সত্যি সৌভাগ্যের ব্যাপার। ধন্যবাদ খানিকটা আমারও প্রাপ্য, বাকিটা ব্রাদার জনের। আমি এসেক্সে থাকার সময়ই লর্ড রেগনাল ও সুন্দরী মিস হোমসের সঙ্গে পরিচয় হয়। পরে মিস হোমসের সঙ্গে বেশ কয়েকটা অদ্ভুত অভিধানে গিয়েছি আমি। এরপর কাজে নেমে পড়লাম আমি সময় নষ্ট না করে। কে যেন বলেছিল শহরে একটা ফার্ম আছে যারা অর্কিডের নিলাম করে। বড় লোকেরা অনেক দামে কেনে সেসব অর্কিড। ভাবলাম ওখানেই যাব আমার সোনালি অর্কিড দেখাতে। তারা নিশ্চয় উৎসাহী এমন কোনো বড় লোকের খবর জানাতে পারবে যে
দুর্মূল্য অর্কিডের গাছ পাবার জন্য আমাদের অভিযানে কয়েক হাজার পাউন্ড দিয়ে সাহায্য করতে দ্বিধা করবে না। এতে কাজ হোক আর না হোক চেষ্টা আমাকে করে দেখতেই হবে। এক শুক্রবার বেলা 12:30টার দিকে টিনের বাক্সে সোনালি সাইপ্রিপেডিয়াম নিয়ে হাজির হলাম মেসার্স মে অ্যান্ড প্রিমোরোজে। দিনটা আমার জন্য খারাপ ছিল। খোঁজ নিয়ে জানলাম মিস্টার মে অফিসে নেই, গ্রামে গেছেন। ব্যস্ত ক্লার্ককে বললাম, তাহলে আমি মিস্টার প্রিমরোজের সঙ্গে দেখা করতে চাই। সে বলল উনি গেছেন ঘরে বিক্রয় কেন্দ্রে। ঘরটা কোথায় জিজ্ঞেস করলাম। দরজা দিয়ে বেরিয়ে বাম দিকে গিয়ে আবার বাম দিকে বাঁক নিতে হবে বলে শাটার বন্ধ করে দিল ক্লার্ক। আমি লোকটার অভদ্র ব্যবহারে এতটাই বিরক্ত হলাম যে একবার ভাবলাম বাদ দিই অর্কিড দেখানো, কিন্তু মেজাজ সামনে নিলাম শেষে। লোকটার কথা অনুযায়ী সরু প্যাসেজে বাঁক নিয়ে পৌঁছে গেলাম বিরাট একটা ঘরে। যারা অর্কিড বিক্রয় কেন্দ্রে আগে যাননি তাদের কাছে ঘরটা অদ্ভুত ঠেকবে। প্রথমেই চোখে পড়ল দেয়ালে নোটিশ, খদ্দেরদের পাইপ টানা নিষেধ। মনে মনে বললাম, অর্কিড তা তো হলে অদ্ভুত ফুল, এমন ফুল যারা পাইপের ধোয়ার সিগারেট ধোয়ার তফাৎ তো জানে। সারি সারি টেবিলে পড়ে আছে শুকনো শিকড়। আন্দাজ করলাম ওগুলো অর্কিড গাছেরই হবে। আমার অনভিজ্ঞ চোখে জিনিসগুলোর মূল্য 5 শিলিং বলেও মনে হলো না। ঘরের আরেক মাথায় একটা স্টেজ, ওখানে বসে আছেন সুচিরি চেহারার এক ভদ্রলোক। এত দ্রুত তিনি নিলাম করছেন যে মনে হলো পাশের ক্লার্কের যান বেরিয়ে যাচ্ছে বিক্রির তথ্য খতিয়ানে তুলতে। দুজনের সামনে একটা বাঁকা টেবিলের এপাশে বসে আছে ক্রেতারা। টেবিলের এক প্রান্ত খালি, যাতে বিক্রির উদ্দেশ্যে নিলামে তোলা অর্কিডগুলো ওখানে দেখানোর জন্য রাখতে পারে পোর্টাররা। স্টেজের সামনে আরেকটা ছোট টেবিলে রাখা আছে ফুলের অন্তত 20টা টব। ওখানে রাখা ফুলগুলো বড় টেবিলের ফুলগুলোর চেয়ে অনেক বেশি সুন্দর। একটা নোটিশে লেখা ওগুলো ঠিক 2 ফুট 1.5টায় নিলাম হবে। ঘরের এখানে ওখানে অনেকে দাঁড়িয়ে আছে। কারো কারো কোটের বাটন হলে চমৎকার সব অর্কিড শোভা পাচ্ছে। পরে জেনেছি এরা ডিলার এবং অপেশাদার অর্কিড ক্রেতা। দয়ালু চেহারা তাদের, দেখেই পছন্দ হয়ে যায়। ঘরের পরিবেশটা চমৎকার, বিশেষ করে লন্ডনের কুয়াশামরা স্যাঁতসেঁতে বিশ্রী আবহাওয়ার তুলনায়। এক কোণে একাকী দাঁড়িয়ে বেশ কিছুক্ষণ নিলামের কার্যক্রম দেখলাম। হঠাৎ কানের কাছে একটা কণ্ঠস্বর শুনতে পেলাম। জানতে চাইছে আমি অর্কিডের তালিকা দেখতে চাই কিনা। লোকটাকে ঘাড় ফিরিয়ে দেখেই বলা যায় রীতিমতো ভালোবেসে ফেললাম। আগেই বলেছি, আমার মতো মানুষের জন্য প্রথম দেখায় অপছন্দ হওয়াটা বড় একটা ব্যাপার। লোকটা দীর্ঘ নয়, তবে শক্তপোক্ত, কাঠামোয় তৈরি। বয়স বছর 25 হবে। দেখতে তেমন ভালো নয়, আবার কুৎসিত নয়। সাধারণ একজন ইংরেজ মনে হলো। নীল চোখে প্রশান্ত দৃষ্টি, চেহারায় প্রসন্ন একটা ভাব। দেখেই বুঝলাম এ এমন এক লোক যার অন্তরে বইছে সহানুভূতির ফলধারা। পরনে একটা পুরনো টুইড স্যুট, বাটন হলে উপস্থিত অন্য সবার মতোই একটা অর্কিড। এক মাথায় এলোমেলো চুলের উপর বসে আছে ক্লোথ হ্যাট। ধন্যবাদ, তবে ক্যাটালগ লাগবে না, বললাম। আমি এখানে অর্কিড কিনতে আসিনি। আফ্রিকায় কিছু অর্কিড দেখেছি, এছাড়া অর্কিডের ব্যাপারে কিছু আসলে জানিই না। টিনের বাক্সে টোকা দিলাম, তবে একটা অর্কিড নিয়ে এসেছি আমি দেখাতে।
আচ্ছা, বলল সে। আফ্রিকার অর্কিডের ব্যাপারে কৌতূহল আছে আমার। আপনার বাক্সে কি আছে, ফুল না গাছ? একটা ফুল, তবে আমার নয়, আমার এক বন্ধু অনুরোধ করেছে। আসলে সব খুলে বলতে সময় লাগবে। আপনি উৎসাহী হবেন বলে মনে হয় না, বলা যায় না। আকার দেখে তো মনে হচ্ছে বাক্সটা সাইমো সাইম বিডিয়াম আছে। বাক্সে সাইম বিডিয়াম আছে। মাথা নাড়লাম। আমার বন্ধু অন্য নাম বলেছে, সাইপ্রিপেডিয়াম। যুবক এবার কৌতূহলী হয়ে উঠল। এত বড় বাক্সে একটা মাত্র সাইপ্রিপেডিয়াম? বিরাট ফুল মনে হচ্ছে, বিরাট বড় ফুল মনে হচ্ছে। হ্যাঁ, আমার বন্ধু বলেছে এত বড় সাইপ্রিপেডিয়াম এর আগে আবিষ্কৃত হয়নি। পুরো 24 ইঞ্চি বৃত্তাকার, 1 ফুট মতো উঁচু। বড় বড় হয়ে উঠল যুবকের চোখ। 24 ইঞ্চি বৃত্তাকার আর 1 ফুট ডরসাল সেপাল, তাও আবার সাইপ্রিপেডিয়াম। স্যার, আপনি নিশ্চয় আমার সঙ্গে কৌতুক করছেন? না, কৌতুক করছি না, বললাম। তবে ফুলটা হয়তো অন্য জাতেরও হতে পারে। দেখি ফুলটা। বাক্সের ডালা খুলতে শুরু করলাম। অর্ধেক খুলতেই আরও দুজন ভদ্রলোক, তারা বোধহয় আমাদের আলাপ শুনেছেন অথবা যুবকের উত্তেজিত চেহারা দেখেছেন, এসে দাঁড়ালেন আমার পাশে। তাদের বাটন হলেও অর্কিড শোভা পাচ্ছে। হ্যালো সমার্স, দুজনের একজন কপট ভদ্রতা সুরে বললেন। কি আছে বাক্সে? জিজ্ঞেস করলেন দ্বিতীয়জন। যুবক সমার্স তাড়াতাড়ি করে বলল, কিছু না, একেবারেই কিছু না। চিরহরিৎ অঞ্চলের কয়েকটা প্রজাপতি। ও, প্রজাপতি। প্রথমজন ঘুরে আরেক দিকে রওনা দিলেন, কিন্তু দ্বিতীয়জনের চোখে বাজ পাখির তীক্ষ্ণ দৃষ্টি। তিনি এত সহজে সন্তুষ্ট হতে রাজি নন। আমাকে বললেন, দেখান তো প্রজাপতিগুলো আমাকে। আপনাকে দেখাতে পারবো না। ও, হড়বড় করে বলল সমার্স। তুমি তো ভয় পাচ্ছিলে। এই ভেজা আবহাওয়ায় ওগুলোর রং নষ্ট হয়ে যাবে, তাই না ব্রাউন? হ্যাঁ সমার্স, বলে বাক্সের ডালা বন্ধ করে দিলাম আমি। দ্বিতীয় লোকটা অসন্তোষ নিয়ে বিড়বিড় করতে করতে চলে গেল। এবার অর্কিডিস্ট, ফিসফিস করে বলল যুবক সমার্স। খুব হিংসুক লোক হয় অর্কিডিস্টরা, বিরাট বড় লোক ওই দুজন। মিস্টার ব্রাউন নিশ্চয় আপনার নাম নয়? না, আমার নাম অ্যালান কোয়াটারমেইন। নামটা ব্রাউনের চেয়ে অনেক ভালো, বলল যুবক। তো মিস্টার কোয়াটারমেইন, এখানে একটা প্রাইভেট ঘর আছে, আসবেন ওখানে আপনি আমার সঙ্গে? ফুলটা। এই পর্যায়ে বাজ পাখির দৃষ্টিওয়ালা ভদ্রলোক আমাদের পাশ কাটিয়ে গেলেন। প্রজাপতির বাক্সটা নিয়ে আসুন আমার সঙ্গে, তাড়াতাড়ি করে বলল সমার্স। চলুন। তার পিছু নিলাম আমি। নিলাম ঘর থেকে বেরিয়ে এলাম আমরা। একটা সিঁড়ি বেয়ে কয়েক ধাপ নেমে বাম দিকের একটা দরজা দিয়ে ঢুকলাম ছোট একটা ঘরে। চার দেয়ালে বই আর খতিয়ানের খাতা। দরজা বন্ধ করে তালা মেরে দিল সমার্স। এবার এমন ভঙ্গিতে বলল যে মনে হলো যে একজন ভয়ঙ্কর খলনায়ক এতক্ষণে নীতিপরায়ণতা অসহায় নায়িকাকে হাতের মুঠোয় পেয়েছে। এবার এখানে আমরা একা। মিস্টার কোয়াটারমেইন, আপনার প্রজাপতিগুলো দেখান এবার। বাক্স খুললাম আমি একটা টেবিলের উপর রেখে। কাছের দুটো পাতের মাঝখানে বসে আছে সোনালি ফুলটা। দেখলে মনে হয় একদম তাজা, সদ্য ছেঁড়া হয়েছে গাছ থেকে। ওটার পাশে গাছটার একটা সবুজ পাতাও আছে। যুবক সমার্স এমনভাবে ফুলটার দিকে তাকিয়ে থাকলো যে একটু পর আমার মনে হলো ওর চোখ দুটো যে কোনো সময় কোঠর থেকে বের হয়ে আসবে। পাশে ফিরে কি যেন বিড়বিড় করে বলল সে। তারপর আবার ফুলটার দিকে তাকালো। এতক্ষণে জবান ফুটলো তার মুখে। ওহ ঈশ্বর, এও কি সম্ভব যে এরকম একটা জিনিসের অস্তিত্ব আছে এই খুতলা দুনিয়ায়? মিস্টার কোয়াটারমেইন, আপনার জিনিসটা নকল নয় তো? বাক্সের ডালা বন্ধ করতে শুরু করলাম আমি।
আপনি আমাকে অপমান করছেন মিস্টার সামার্স। দয়া করে কিছু মনে করবেন না, আত্মগতভাবে বলল সমার্স। এই পাপীর অপরাধ ক্ষমা করে দিন। আপনি বুঝতে পারছেন না মিস্টার কোয়াটারমেইন। যদি বুঝতে পারতেন তাহলে ঠিকই বুঝতেন। বুঝতে চাইছি না আমি, বিরক্ত হয়ে বললাম। সমার্স বলল, বুঝতেন যদি অর্কিড সংগ্রহ করতেন। পাগল ভাববেন না আমাকে। অর্কিডের ব্যাপার ছাড়া আর কোনো ব্যাপারে পাগলামি নেই আমার। গলার স্বর নিচু হয়ে গেল তার। উত্তেজিত স্বরে বলে যেতে লাগলো, এই অপূর্ব সাইপ্রিপেডিয়ামটা, আপনার বন্ধু ঠিকই বলেছেন। এই সাইপ্রিপেডিয়াম, এটার দাম সোনার খনির চেয়ে কম নয়। এটার গাছ কোথায় মিস্টার কোয়াটারমেইন? গাছটা অমূল্য। গাছটা আছে আফ্রিকার এক দুর্গম এলাকায়। জানালাম জানলাম যেখানে আছে তার 300 মাইলের মধ্যে যাইনি আমি। আমাকে বিশ্বাস করতে পারেন মিস্টার কোয়াটারমেইন। ব্যগ্র শোনালো সমার্সের গলা। বলবেন কিভাবে পেলেন এটা? বলা উচিত মনে করছি না, খানিকটা সন্দেহের সঙ্গে বললাম আমি। কাতর সমার্সকে দেখে সিদ্ধান্ত পাল্টাতে হলো। এলাকার নাম না বলে সংক্ষেপে তাকে জানালাম কিভাবে ফুলটা পাওয়া গিয়েছে। এটাও জানালাম আমি এমন একজন লোক খুঁজছি যে ফুলটা যেখানে জন্মায় সেখানে যাবার অভিযানের খরচ দেবে। আমার কথা শেষ হওয়ার পর সমার্স কিছু বলার আগেই দরজায় জোর ধাক্কার আওয়াজ হলো। মিস্টার স্টিফেন, ডাকছে একজন। মিস্টার স্টিফেন, আপনি কি ভেতরে আছেন? ব্রিক্স, বলে উঠল সমার্স। ও আমার বাবার ম্যানেজার, মিস্টার কোয়াটারমেইন। ডালাটা বন্ধ করে দিন বাক্সের। আসুন ব্রিক্স। দরজাটা সাবধানে খানিকটা খুলল যুবক। কি ব্যাপার? ভালো একটা চুক্তি হয়েছে, জবাবে বলল চিকন লোকটা। দরজার সামান্য ফাঁক দিয়ে ঢুকে পড়ল ভিতরে। আপনার বাবা, মানে স্যার আলেকজান্ডার, আচমকা এই অফিসে এসেছেন। আপনাকে নিলাম ঘরে দেখেননি বলে তার মন মেজাজ ভালো। যখন আপনি নিলামে আসছেন শুনলেন তখন ভীষণ রেগে গিয়েছিলেন। আমাকে পাঠিয়েছিলেন আপনাকে ধরে নিয়ে যেতে। আচ্ছা। সমার্সকে দেখে বিচলিত মনে হলো না। যান স্যার, আলেকজান্ডারকে গিয়ে বলুন আমি এখনই আসছি, দেরি করবেন না। অনিচ্ছা সত্ত্বেও চলে গেল ব্রিক্স। দরজাটা বন্ধ করে দিয়ে সমার্স বলল, আমাকে একটু যেতে হচ্ছে মিস্টার কোয়াটারমেইন। একটা কথা রাখবেন, আমি না ফেরা পর্যন্ত ফুলটা কাউকে দেখাবেন না। আধ ঘন্টার মধ্যে ফিরবো আমি। বেশ মিস্টার সমার্স, রাজি হলাম। আপনার জন্যে নিলাম ঘরে ঠিক আধ ঘন্টা অপেক্ষা করব আমি। এর মধ্যে আর কাউকে ফুলটা দেখাবো না। সমার্সের চেহারায় কৃতজ্ঞতার ছাপ ফুটে উঠল। সত্যিকার একজন ভালো মানুষ আপনি মিস্টার কোয়াটারমেইন, বলল সমার্স। কথা দিতে পারি অপেক্ষাটা বিফলে যাবে না আপনার। সাধ্যমতো সব করব আমি আপনার জন্যে। একসঙ্গে নিলাম ঘরে ফিরলাম আমরা। হঠাৎ সমার্স স্বগোক্তি করে উঠল, হায় ঈশ্বর, আমি তো ওডন্টোগ্লাসমাটার কথা ভুলেই গিয়েছিলাম। উডেন গেল কোথায়? উডেন, এসো এখানে, তোমার সঙ্গে কথা আছে। যাকে ডাকা হয়েছে হাজির হয়ে গেল সে। লোকটার বয়স 50-এর কোঠায় হবে। পরনে শেষকিতে নিম্ন মধ্যবিত্ত মানুষের যেরকম কালো স্যুট পরে সেরকম একটা চকচকে স্যুট। খেটে খাওয়া মানুষ মনে হলো। হাতগুলোয় কড়া পড়ে গেছে। বুঝতে আমার দেরি হলো না, লোকটা পেশায় মালি। উডেন, আমাকে দেখালো সমার্স। এই ভদ্রলোকের কাছে দুনিয়ার সেরা সুন্দর অর্কিডটা আছে। ওর উপর চোখ রাখো, দেখবে যেন ডাকাতি না করে যায় অর্কিড দেখবে যেন ডাকাতি না হয়ে যায় অর্কিডটা। মিস্টার কোয়াটারমেইন, এ ঘরে এমন মানুষও আছে যারা ফুলটা পাওয়ার জন্য আপনাকে খুন করে লাশটা টেমসে ফেলে দিত সামান্যতম দ্বিধা করবে না। সমাজের কথা শেষ হতে একটু দুলে উঠল উডেন। মনে হলো ভূমিকম্প সামলাচ্ছে। বিস্ময়কর কিছু শুনলেই এমনটা হয় তার। নীলচে চোখে আমাকে দেখলো সে। মনে হলো না যা দেখছে সেটা তার পছন্দ হলো।
জিজ্ঞেস করলো, তা কোথায় আছে আপনার সেই অর্কিড স্যার? টিনের বাক্সটা দেখালাম আমি। হ্যাঁ, ওটা ওখানে আছে, বলল সমার্স। ওটাই নজরে রাখবে উডেন। মিস্টার কোয়াটারমেইন, কেউ যদি আপনাকে ডাকাতি করতে চেষ্টা করে তাহলে উডেনকে ডাকবেন। ও শয়তানগুলোকে সামলাবে। ও আমার মালিক, পুরোপুরি বিশ্বাস করতে পারেন আপনি ওকে, বিশেষ করে যদি মারামারির ব্যাপার হয়। আই, কেউ এলে মাটিতে পেরে ফেলবো আমি। বিরাট হাতের মুঠো দুটো পাকালো উডেন। চোখে সন্দেহ নিয়ে এদিক ওদিক তাকালো। সমার্স জিজ্ঞেস করলো, উডেন, তুমি কি ওই কডন ট্রোগ্লাসম পাভোটা দেখেছো? দেখে কি মনে হলো তোমার? মাথা কাত করে টেবিলটা দেখালো সমার্স। ওখানে ছোট টেবিলের উপর রাখা আছে চমৎকার সাদা ফুলের কয়েকটা গাছ। ফুলগুলোয় ময়ূরের রং ঝিলমিল করছে। সে কারণেই বোধহয় পাভো বা পিকক নাম হয়েছে। দেখেছি, বলল উডেন। আগে কখনো এত সুন্দর জিনিস দেখিনি। ওখানে রাখা ওই গ্লাসামের মতো গ্লাসাম গোটা ইংল্যান্ডে আর নেই। আবার দুলে উঠল সে, কিন্তু অনেকেই ওটা কিনতে চাইছে। ভাব দেখে মনে হচ্ছে ইঁদুরের গর্তের সামনে অপেক্ষা করছে এক পাল কুকুর। আর এমনি এমনি ওরকম করছে না তারা। ঠিক বলেছ উডেন, সায় দিল সমাস। যুক্তি বোঝে তোমার মন। দাম যাই হোক, ওই পাভো আমার চাই চাই। এদিকে গভর্নর আমাকে ডেকে পাঠিয়েছেন। কিছুক্ষণের মধ্যেই ফিরে আসতে চেষ্টা করব আমি। তবে আমাকে আটকেও ফেলতে পারেন উনি। যদি তাই হয় তাহলে আমার হয়ে নিলাম ডাকবে তুমি। এজেন্টদের একজনকেও আমি বিশ্বাস করি না। একটা কার্ডের উপর কি যেন লিখলো সামার্স। এই যে তোমার লিখিত অনুমতি। কার্ডটা একজন কর্মচারীর হাতে দিয়ে নিলামকারীর কাছে পৌঁছে দিল সে। আবার তাকালো মালির দিকে। উডেন, এমন কোনো বোকামি করতে যেও না যেন তোমার হাতের আঙুলের ফাঁক দিয়ে পাভোটা বেরিয়ে যায়। কথাটা বলে নিলাম ঘর থেকে বেরিয়ে গেল সমার্স। উডেন আমার দিকে তাকালো। মাস্টার কি বলল স্যার? দাম যাই হোক, পাভো যাতে আমাদের কাছেই থাকে। হ্যাঁ, তাকে বললাম, তাই বলেছে। মনে হয় অনেক দাম হবে, অন্তত কয়েক পাউন্ড। জানি না স্যার, শুধু দানি ওটা কিনতে হবে। টাকা নিয়ে চিন্তা নেই। অর্কিডের ব্যাপারে উনি যা চান তাই পান। জিজ্ঞেস করলাম, আপনিও নিশ্চয় অর্কিড পছন্দ করেন? মিস্টার উডেন, পছন্দ করি। দুলে উঠল উডেন। আমি অর্কিড রীতিমতো ভালোবাসি স্যার। এত ভালোবাসি যে আমার বুড়ি বউকেও ততটা বাসিনি কখনো, ঈশ্বর জানেন। এমনকি মাস্টারকেও এতটা ভালোবাসি না। এবার শক্ত করে বাক্সটা ধরে রাখুন স্যার। আমাকে একই সঙ্গে পাভো আর বাক্সের দিকে নজর রাখতে হবে। এইমাত্র দেখলাম ওই উঁচু হ্যাট পরা লোকটা সন্দেহজনকভাবে পাভোর দিকে তাকিয়েছিল। খানিকটা সরে গেল উডেন। আমি সেই আগের কোণায় ফিরে গিয়ে দাঁড়ালাম। টেবিলের সামনে দাঁড়ালো উডেন। তার এক চোখ আমার দিকে, আরেক চোখ পাভোর দিকে। অদ্ভুত চিড়িয়া। মনে মনে বললাম, নিজের বুড়ি মহিলার চেয়ে মাস্টারকে এ লোকটা বেশি ভালোবাসে। আবার মাস্টারের চেয়ে বেশি ভালোবাসে অর্কিড। সন্দেহ নেই, সৎ, সত্যবাদী এবং ভালো একজন মানুষ। নিলাম শুরু হলো। একটা বিশেষ অর্কিডের শুকনো গাছের পরিমাণ এত বেশি যে অত্যন্ত কম দামে ওগুলো ওর জন্য খদ্দের মিলছে না। একটু পর স্টেজের উপর থেকে মিস্টার পিএমরয় রোজ ঘোষণা দিলেন, ভদ্র মহোদয়গণ, বুঝতে পারছি আজ আপনারা এখানে ক্যাটলিয়া মসি কিনতে আসেননি। আপনারা এসেছেন এ যাবৎ কালের সেরা সুন্দর গর্ডন ট্রেগলসম দেখতে এবং কিনতে। ধন্যবাদ এবং প্রশংসা করি সেই আমদানিকারকদের যারা এরকম একটা সম্পদ অর্জনের সৌভাগ্যের অধিকারী হয়েছেন। ভদ্র মহোদয়গণ, এই বিস্ময়কর
মণ্ডিত ফুলের জন্য উপযুক্ত হতো রাজকীয় বাগান। কিন্তু এখানে আছে ওটা, যে বেশি দাম দেবে তারই জন্য অপেক্ষা করে আছে। এই অর্কিড বিক্রির দায়িত্ব পড়েছে আমার উপর। ঘরে উপস্থিতদের উপর চোখ বোলালেন মিস্টার প্রিমরোজ। আবার বলতে শুরু করলেন, আজ এখানে দেশের সেরা সংগ্রহকারীদের বেশিরভাগই উপস্থিত আছেন। এটা ঠিক যে আমি আপনাদের মধ্যে উচ্ছ্বাস মিস্টার সমার্সকে দেখতে পাচ্ছি না, তবে তিনি তার প্রধান মালিক মিস্টার উডেনকে দায়িত্ব দিয়ে গেছেন। সন্দেহ নেই, গোটা ইংল্যান্ডে মিস্টার উডেনের মতো বিচক্ষণ অর্কিড বিশেষজ্ঞ আর হয় না। এ কথায় ভীষণ দুলে উঠল উডেন। যেহেতু 1:30 বেজেছে, কাজেই ব্যবসায়িক কার্যক্রম শুরু করতে যাচ্ছি আমরা। স্মিথ, সাবধানে পাবো দেখাতে শুরু করো, হাত থেকে যেন না পড়ে। ভদ্র মহাদয়গণ, আপনাদের অনুরোধ করছি, ফুল ছোবেন না বা ধূমপান করে ওটার কোনো ক্ষতি করবেন না। ভদ্র মহাদয়গণ, পুরো 8টা ফুল ফুটেছে, আরও 4টে, না 5টা ফুটতে যাচ্ছে। প্রাণ প্রাচুর্যে পরিপূর্ণ নিখুঁত স্বাস্থ্যের একটা গাছ। কে পাবেন আপনাদের মধ্যে? কার হবে এই দুর্লভ সম্মান? ধন্যবাদ স্যার। 300, 400, 500, 3জন 700 বলেছেন। 8, 9, 10, একটু তাড়াতাড়ি দাম বলুন। ধন্যবাদ স্যার। 15, 16। আপনার বিরুদ্ধে মিস্টার উডেন। ধন্যবাদ 1700। নীরবতা নামল ঘরে। মনে মনে আমি হিসেব করছি 1700 সিলিংয়ে কত পাউন্ড হয়। অঙ্কটা চমকে যাবার মতো। আমার মতো 85 পাউন্ড আমার মতে 85 পাউন্ড যথেষ্ট দাম, গাছটা যত দুর্লভই হোক না কেন। এদিকে উডেন তার প্রভুর নির্দেশ মতো বেপরোয়া হয়ে উঠেছে। মিস্টার প্রিমরোজের উদ্যোগ উদ্গ্র কণ্ঠস্বর আমার ধ্যান ভেঙে দিল। ভদ্র মহাদয়গণ, আপনারা নিশ্চয় অসাধারণ সুন্দর এই ফুলের গাছ এত কম দামে হাতছাড়া করতে রাজি হবেন না। বলুন, কেউ কিছু বলুন। না বললে এই দামেই ফুল গাছটা দিয়ে দিতে হবে আমাকে। তবে এই দুঃখজনক ঘটনার পর আজ রাতে এক ফোঁটা ঘুম হবে না আমার। এই প্রথমবারের মতো মিস্টার প্রিমরোজ হাতুড়ি ঠুকলেন। ভাবুন, কীরকম ন্যাক্কারজনক কম দামে আজ বিক্রি হয়ে যাচ্ছে অপূর্ব অর্কিডের এই দুর্লভ গাছ। ভাবুন, এই নিষ্ঠুর সত্যটা অর্কিডের অনুপস্থিত মালিকের কাছে বলতে আমার কেমন লাগবে। দ্বিতীয়বারের মতো তার হাতুড়ি পড়ল। স্মিথ, গাছটা তুলে ধরো, সবাইকে দেখতে দাও, জানতে দাও তারা কি হারাচ্ছেন। ফুল গাছ তুলে ধরল স্মিথ। সবার চোখ ওটার দিকে। হাতির দাঁতের তৈরি হাতুড়ি আবার নেমে আসছে এমন সময় এতক্ষণ নিলামে অংশ নেননি এমন একজন দীর্ঘ দাড়িওয়ালা ভদ্রলোক নরম গলায় বললেন, 1800। আহা, বলে উঠলেন প্রিমরোজ। আমি জানতাম সারা ইংল্যান্ডে যার সংগ্রহ সবচেয়ে সমৃদ্ধ, তিনি এই সম্পদ বিনা লড়াইয়ে ছেড়ে দেবেন না। আপনার বিরুদ্ধে ডাকা হয়েছে মিস্টার উডেন। 1900। পাথরের মতো নিরেট গলায় বলল উডেন। 2000। লম্বা দাড়িওয়ালা বললেন। 2100। ডাকল উডেন। উৎসাহিত করার সুরে বললেন প্রিমরোজ, হ্যাঁ মিস্টার উডেন, সত্যি আপনি আপনার কর্তার সম্মান রাখছেন। জানি সামান্য কিছু পাউন্ডের জন্যে পিছিয়ে যাবেন না আপনি। পিছাবো না, আওড়ালো উডেন। আমাকে না পিছুতে নির্দেশ দেওয়া হয়েছে। 2200 ডাকলেন দাড়িওয়ালা। 23 বললেন উডেন। ধুত্তই, বিরক্ত স্বরে বলে বেরিয়ে গেলেন দাড়িওয়ালা। অডন্টোগ্লাসাম পাবো 2300-তে বিক্রি হয়ে যাচ্ছে। কাতর স্বরে আরতি করলেন মিস্টার প্রিমরোজ। মাত্র 2300? আর কেউ কি নেই? কেউ? তাহলে আমাকে আমার দায়িত্ব পালন করতেই হবে। 1, 2, আরেকবার বলছি, কেউ কি নেই? 3। বিক্রি হয়ে গেল মিস্টার
উডেনের কাছে। উনি ওর মনিবের পক্ষে জিতে নিলেন অডোনাস অডন্টোগ্লাসাম। হাতুড়ির বাড়ি পড়ল টেবিলের উপর, আর ঠিক তখনই সমার্স ঢুকলো ঘরে। মালির পাশে এসে দাঁড়ালো সে। উডেন, বাভন নিলামে উঠেছে, আবার নেমেও গেছে স্যার, জানালো উডেন। আমি শুরু থেকে এ পর্যন্ত নামিয়ে এনেছি। খুশি হয়ে উঠল সমার্স। আচ্ছা, কত? মাথা চুলকালো উডেন। জানি না স্যার, হিসেবটা কখনোই আমার মাথায় ঢোকে না, কিন্তু 23 কি যেন? নড়ে গেল সমার্স। 23 পাউন্ড? না, আরও বেশি হবার কথা। সর্বনাশ, তাহলে 230 পাউন্ড। অনেক দাম পড়ে গেল। তবে বোধহয় ঠকিনি। একদল উত্তেজিত ফুলপ্রেমীর সঙ্গে কথা বলছিলেন মিস্টার প্রিমরোজ। এদিকে চোখ পড়তেই বললেন, আরে, এসে গেছেন মিস্টার সমার্স। সত্যি আপনার ভাগ্যের প্রশংসা করতেই হয়। মাত্র 2300 পাউন্ডে কিনে নিয়েছেন আপনি নিখুঁত অডন্টোগ্লাসাম পাভে। সত্যি, যুবক সমার্স ভালোভাবেই সামনে নিল। শিউরে উঠল একবার। চেহারাটা ফ্যাকাশে হয়ে গেল। আর কিছু নয়, ঝড়ের কবলে পড়া গাছের মতো সামনে পেছনে দুলতে শুরু করলো উডেন। মনে হলো দড়াম করে পড়ে যাবে মেঝেতে। টিনের বাক্স সহ ভারসাম্য হারিয়ে হুড়মুড় করে পড়ে গেলাম আমি কোণার মধ্যে। হ্যাঁ, এতই বিস্মিত হয়েছিলাম যে মনে হয়েছিল পা দুটো রাবারের তৈরি। সবাই কথা বলতে শুরু করেছে, কিন্তু তাদের কথার আওয়াজের উপর দিয়ে সমার্সকে নিচু গলায় বলতে শুনলাম, উডেন, আজন্মের গাধা তুমি। জবাবটাও শুনতে পেলাম। মা সবসময় এ কথাই বলতো মাস্টার। মা জানতো, কিন্তু ভুলটা কোথায় করলাম মাস্টার? আপনার কথা মতো পাবো আমি ঠিকই জোগাড় করেছি। তা করেছ, চিন্তা করো না। দোষ তোমার নয়, দোষটা আমার। কপালের দোষ, কপালে লিখন। আসলে আমি আজন্মের গাধা। কিন্তু এখন কি করব উডেন? অবস্থা সামলাবো কিভাবে? সামলে সমাজ ঠিকই নিল। স্টেজে চলে গেলেও সে মিস্টার প্রিমরোজকে কি যেন বলল। তাকে বলতে শুনলাম, কোনো অসুবিধে নেই স্যার, চিন্তা করবেন না। এরকম একটা অঙ্ক আপনি এখনই নগদে পরিশোধ করবেন, সেটা আমরা আশা করতে পারি না। দামটা 1 মাসের মধ্যে পেলেই চলবে। আবার নিলামের কাজ শুরু করলেন তিনি। 3, স্যার আলেকজান্ডার এবং স্টিফেন। ঠিক তখনই আমার পাশে সুদর্শন কিন্তু বদমেজাজি বলে মনে হয় এমন এক ভদ্রলোককে এসে দাঁড়াতে দেখলাম। চৌকিদারি তার গালে। ভাব দেখে মনে হলো এখানে উপস্থিত হয়ে সহজ বোধ করছেন না তিনি। আমাকে বললেন, আপনি হয়তো আমাকে বলতে পারবেন স্যার, মিস্টার সমার্স নামের লোকটি এখানে কোথায় আছে? চোখে ভালো দেখি না আমি। এখানে এত লোকের ভিড়ে তাকে খুঁজে বের করতে গিয়ে সমস্যায় পড়ে গিয়েছি। এইমাত্র তিনি চমৎকার ফুল অডন্টোগ্লাসাম পাভো কিনেছেন। তাকে বললাম, ও ব্যাপারেই এখন আলাপ করছেন সবাই। ভদ্রলোক বোধ হয় ভদ্রতা করেই জিজ্ঞেস করলেন, তাই কিনেছেন উনি? তো কত দামে কিনেছেন? অনেক দামে। আমি প্রথমে ভেবেছিলাম 2300 শিলিংয়ে কিনেছেন, পরে জানলাম ওটার দাম 2300 পাউন্ড। বয়স্ক ভদ্রলোকের চেহারা এ কথা শুনে টকটকে লাল হয়ে গেল। এতই লাল যে মনে হলো যে কোনো সময় উনি জ্ঞান হারাবেন। খানিকক্ষণ ঘন ঘন শ্বাস নিলেন তিনি। ইনি বোধ হয় প্রতিযোগী কোনো সংগ্রাহক, ভাবলাম আমি। বলতে শুরু করলাম, কিভাবে নিলামটা হলো। বুঝলেন, তরুণ ভদ্রলোকটিকে তার বাবা ডেকে পাঠিয়েছেন। যাবার আগে তার মানে মিস্টার উডেনকে বলে গেলেন তিনি, দাম যতই হোক গাছটা কিনতে হবে, দাম যতই হোক। আচ্ছা, কৌতূহলোদ্দীপ্ত ব্যাপার, দয়া করে বলে যান স্যার। তারপর অনেক প্রতিযোগিতা শেষে ওটা কিনলো মালি। ওই যে দেখুন, এখন সে ওটা প্যাকিং করছে। আমার সন্দেহ আছে মিস্টার সমার্স কত দাম পর্যন্ত নিলাম ডাকতে তাকে বলেছিলেন কিনা। তবে ওই যে উনি আসছেন, ওকে যদি চিনে থাকেন। ফ্যাকাশে চেহারায় আমার দিকে এগিয়ে আসছে সমার্স। দুহাত কোটের পকেটে ভরা, দাঁতে কামড়ে ধরে রেখেছে একটা নিভানো চুরুট। আমার পাশের বয়স্ক ভদ্রলোকের উপর স্থির হলো তার দৃষ্টি।
ঠোঁট গোল হয়ে গেল সমার্সের, যেন শীষ দিবে। খসে পড়ল চুরুটটা। হ্যালো বাবা, মোলায়েম স্বরে বলল মিস্টার সমার্স। তোমার পাঠানো খবরটা পেয়ে খুঁজছিলাম তোমাকেই, তবে কখনো ভাবিনি এখানে তোমার দেখা পাবো। তুমি তো অর্কিড ভালোবাসো না? ভালোবাসো? আমাকে তাহলে খুঁজছিলে? বুঝে এলো মিস্টার সমার্সের বাবার গলা। না স্টিফেন, এসব ফালতু জিনিসের ব্যাপারে কোনো আগ্রহ নেই আমার। হাতের ছাতা দিয়ে অপূর্ব ফুলগুলো দেখালেন তিনি। কিন্তু মনে হচ্ছে তোমার অতি আগ্রহ জন্মেছে স্টিফেন, এই ভদ্রলোক বলছিলেন। তুমি এইমাত্র চমৎকার একটা অর্কিডের গাছ কিনেছ। আমি দুঃখিত। মিস্টার সমার্সের উদ্দেশ্যে বললাম আমি। ধারণা করতে পারিনি ইনি আপনার বাবা। দুঃখের কিছু নেই। খবরের কাগজে যা ছাপা হবেই তা নিয়ে আলাপ করতে দোষ নেই কিছু। বাবার দিকে তাকালো মিস্টার সমার্স। হ্যাঁ বাবা, সত্যি অসাধারণ একটা ফুলের গাছ কিনেছি আমি। বলা যায় আমি যখন তোমাকে খুঁজছিলাম তখন আমার পক্ষ থেকে ওটা কিনেছে উডেন। সে যাই হোক, ঘটনা ওই একই। ঠিক স্টিফেন, কাঠের মতো শুকনো গলায় বললেন স্যার আলেকজান্ডার। ঘটনা ওই একই। তো কত দিয়ে কিনলে ফুল গাছটা? দামটা আমি শুনেছি। আমার ধারণা কোথাও কোনো ভুল হয়েছে। তুমি কি শুনেছ আমি জানি না বাবা, তবে 2300 পাউন্ড পড়েছে ওটার দাম। অত টাকা নেই আমার, তাই ভাবছিলাম তোমার কাছে চাইব। আমার জন্যে না হলেও পারিবারিক সম্মানের কথা চিন্তা করে নিশ্চয় দেবে তুমি। পরে না হয় এ ব্যাপারে কথা বলবো আমরা। হ্যাঁ স্টিফেন, পরে এ ব্যাপারে কথা হবে। আর পরেই বা কেন, এখনই কথা হতে পারে। এরকম সময় তো কথা হয়ে যাওয়াটা উচিত। আমার সঙ্গে অফিসে এসো। আমার দিকে ফিরলেন স্যার আলেকজান্ডার। স্যার আপনিও আসবেন কি? পরিস্থিতি কী ছিল সেটা আপনি জানেন। আপনি উপস্থিত থাকলে সুবিধে। উডেনের দিকে অগ্নিদৃষ্টিতে তাকালেন ভদ্রলোক। উডেন গাছটা নিয়ে কাছে চলে এসেছে। তুমিও এসো গাধা। এরকমভাবে কেউ আমন্ত্রণ জানানোয় আমি আপত্তি করতে পারতাম, কিন্তু এই মুহূর্তে আপত্তি আমি করলাম না। কি ঘটে সেটা দেখবার কৌতূহল হচ্ছিল। সুযোগ পেলে দু এক কথায় তরুণ মিস্টার সমার্সের পক্ষ নেবার তাগিদও অনুভব করছিলাম। চারজন আমরা বেরিয়ে এলাম নিলামঘর থেকে। যারা আমাদের আলাপ শুনছিল তাদের মধ্যে গুঞ্জন শুরু হয়ে গেছে ততক্ষণে। রাস্তায় বেরিয়ে দেখলাম সামনেই দাঁড়িয়ে আছে দুঘোড়ার সুন্দর একটা গ্যারেজ। গাড়ির দরজা খুলে দিল পাউডার মাখা এক ফুটম্যান। ঝট করে মাথা দুলিয়ে আমাকে ঢুকতে বললেন স্যার আলেকজান্ডার। পেছনের সিটে উঠলাম, কারণ ওখানে আমার টিনের বক্স রাখার জায়গা বেশি। এবার উঠল মিস্টার স্টিফেন সমার্স। অফিসের পতাকা বহন করছে এমনভাবে ফুলের গাছটা দু হাতে ধরে উঠল উডেনও। সবার শেষে গাড়িতে চাপলেন স্যার আলেকজান্ডার। কোথায় স্যার? জিজ্ঞেস করলো ফুটম্যান। অফিসে। চাবুকের মতো হিঁচিয়ে উঠল স্যার আলেকজান্ডারের গলা। রওনা হয়ে গেল ঘোড়ার গাড়ি। শেষকৃত্যের গাড়িতে শোকাহত চার ঘনিষ্ঠ আত্মীয় এতটা নীরব হয় না। আমাদের নীরবতায় যেমনটা হলো গাড়ির পরিবেশ। আমাদের অন্তরের অনুভূতি কথা বলার তুলনায় অনেক বিষণ্ণ ছিল। স্যার আলেকজান্ডার শুধু আমাকে বললেন, আপনার ওই দোজখী বাক্সটা আমার পাঁজরে খোঁচা দিচ্ছে স্যার। ওটা সরালে কৃতজ্ঞ বোধ করব। দুঃখিত, তাড়াতাড়ি করে বললাম। বাক্সটা দ্রুত নামাতে গিয়ে ফেলে দিলাম স্যার আলেকজান্ডারের পায়ের বুড়ো আঙুলের উপর। এবার উনি কি বললেন সেটা আমি পাঠকদের কিছুতেই জানাতে চাই না। শুধু এটুকু বলবো, ভদ্রলোকের আঙুল ফুলে গিয়েছিল। এই পরিস্থিতিতে তার ছেলের আচরণ ব্যাখ্যা করা সম্ভব নয়। আমার পায়ের হাড্ডিতে হালকা একটা লাথি মারল সে। দুঃসাহসের সঙ্গে চোখ টিপার চেষ্টা করলো। হাসি চাপতে গিয়ে ফুলে ফুলে উঠতে লাগলো তার শরীর। এরকম গুরুতর পরিস্থিতিতে মিস্টার সমার্স হো হো করে হেসে উঠলে
কী হবে ভেবে বিব্রত হয়ে পড়লাম। তবে কপাল ভালো, হাসবার সময় সুযোগ তখন আর পেল না মিস্টার সামার্স, কারণ তখনই পশ একটা অফিসের সামনে থামল ক্যারিজ। ফুটম্যানের অপেক্ষায় বসে না থেকে দরজা খুলে বাড়ির ভেতরে চলে গেল মিস্টার সামার্স। বোধহয় প্রাণ খুলে হাসতেই গেল। এবার টিনের বাক্স নিয়ে নামলাম আমি, ফুলসহ উডেনের পিছু নিলাম। কোচম্যানকে বললেন, স্যার আলেকজান্ডার, তুমি এখানেই থাকো, বেশিক্ষণ লাগবে না আমার।